নমস্কার, ক্রান্তি গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 7th সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ডিএসসিসি 16 পেপারের সাজেশান। এই পেপারে রয়েছে বাংলার সমাজ, সংস্কৃতি ও সাহিত্যের পরিচয় প্রাগাধুনিক পর্যায়। তোমাদের 7th সেমিস্টার কিন্তু ভীষণ ডিফিকাল্ট, তাই প্রথম থেকে খুব ভালো করে পড়াশোনা করো, নাহলে কিন্তু চাপে পড়ে যাবে। আর পরীক্ষার প্রস্তুতিতে নিজেকে এগিয়ে রাখতে সঠিক গাইডেন্সের জন্য প্রান্তিক গাইড তোমাদের সঙ্গে রয়েছে, পাশে রয়েছে। প্রান্তিক গাইড নাম্বার 1 কোচিং সেন্টার। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে, নিশ্চিত থাকো। আর যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। দেখো, আমি সবসময় টার্গেট দিই কিন্তু 75 থেকে 80% মার্কস, এটা পাওয়া যায়, পাওয়া সম্ভব। আর সদ্য 6 সেমিস্টারের রেজাল্ট বের হলো, তোমরা কে কত নাম্বার পেয়েছো, স্কোর করেছো, HGPA কত হয়েছে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এই সেমিস্টারে কিন্তু খুব ভালো রেজাল্ট হয়েছে, অন্তত আমার কাছে যারা পড়ে সেই পার্সপেক্টিভে আমি বলছি, যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে। কিন্তু এবারে আসল খেলা এবারে শুরু হলো। তবে চিন্তা নেই, আমি আছি, নিশ্চিত থাকো। সঠিক গাইডেন্স, স্মার্ট প্রিপারেশান আমার কাছ থেকে পেয়ে যাবে, চিন্তা নেই। প্রথম থেকে পড়াশোনা শুরু করে দাও যদি ভালো রেজাল্ট করতে চাও। প্রথম থেকে দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি MA ফার্স্ট ইয়ার ধরে নাও তোমরা। যে সেমিস্টারটা 7th সেমিস্টার, এটা তোমাদের MA ফার্স্ট ইয়ার ধরে নাও। সেই অনুযায়ী তোমাদের পড়াশোনা করতে হবে। হিউজ, আমি বলেছি কী কী বই কিনতে হবে, বই অবশ্যই কিন্তু কিনতে হবে। 15 নাম্বার, 5 নাম্বার, 1 নাম্বার, ওই কোশ্চেন প্যাটার্নটাই থাকবে। একটা তোমাদের সাবধান করে দিই, বাজার চলতি কোনো নোটস বই কিন্তু তোমরা কিনবে না। এবারে নোটস বইগুলো কিন্তু খুব 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 খারাপ, মানে অধিকাংশ জায়গায় শর্ট কোশ্চেন নেই, হিজিবিজি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর উত্তরগুলো একেবারে বাজে। তাই কোনো নোট বই না কেনাই আমি মনে করি উচিত হবে। আমাদের ক্লাস শুরু হয়েছে, যদি তোমরা ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ক্লাস, নোটস, সাজেশান সমস্ত কিছু পেয়ে যাবে। ভালো রেজাল্ট যদি করতে চাও শীঘ্রই অ্যাডমিশন নিয়ে নেবে। আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি, এটা অ্যাকচুয়াল মডেল কোশ্চেন। দেখো, প্রথমবারে তো দিচ্ছি, আর তোমাদের তো জানো ফাইনাল সাজেশান দেবো, লাস্ট মিনিট ফাইনাল সাজেশানও দেবো, চিন্তা নেই, আমি সঙ্গে রয়েছি। যারা ভালো রেজাল্ট করতে চায় তাদের কিন্তু বেশি পড়া উচিত, তারা বেশি পড়াশোনা করে। তাই 2-4টে কোশ্চেন নয়, এটা ধরে রাখো মডেল কোশ্চেন তো আমি দিয়ে দিচ্ছি। আর এই সিলেবাসগুলো তো পূর্বে প্রায় ছিল না বললেই চলে, মানে 99% ছিল না, যতটুকু ছিল 1%-এর মতো বা 5%-এর মতো ছিল। তাই এটা মডেল কোশ্চেন হিসাবে ধরে নাও। আমি যেগুলো দিচ্ছি এগুলো সংগ্রহ করো, এগুলো পড়াশোনা করো। কোনো কিছু হেল্প লাগলে জানিও। কোন টপিক্সের নোটস তোমাদের আপলোড দিতে হবে আমাকে কমেন্টস করে জানিও, আমি দিয়ে দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে, বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয়। বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় আলোচনা করো। প্রাচীন বাংলার সমাজ কাঠামো সম্পর্কে আলোচনা করো। প্রাচীন বাংলার সমাজ কাঠামো। পরের প্রশ্ন লিখে নাও, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের ইতিহাস। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের ইতিহাস আলোচনা করো। অথবা পাল যুগে বাংলায় বৌদ্ধ ধর্মের বিকাশ কতটা হয়েছিল, বা প্রাচীন বাংলায় বৌদ্ধদের বিকাশ কতটা হয়েছিল। দেখো, এটা বাংলার সমাজ সংস্কৃতি, অর্থাৎ বাংলার ইতিহাসটাও পড়তে হবে এবং বাংলা সাহিত্যটাও পড়তে হবে। হিউজ কিন্তু ইতিহাসে যার যতটা ভালো দক্ষতা রয়েছে, বাংলা সাহিত্যের উপর যার যতটা দক্ষতা রয়েছে, সে কিন্তু খুব ভালো পারবে। তোমাদের সাহিত্যের ইতিহাসের অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইটা পড়াশোনা করবে। সেন রাজবংশটা করবে। প্রাচীন বাংলার ভৌগোলিক পরিচয়। দেখো, তোমাদের কিন্তু আমি কমিয়ে দেবো, এটা মডেল কোশ্চেন, তাই চিন্তা নেই, সঙ্গে থাকো। প্রাচীন বাংলার ভৌগোলিক পরিচয়। তুর্কি আক্রমণ এবং ফলাফল আলোচনা করো। তুর্কি আক্রমণ, বাংলার সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণ এবং বাংলার সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের ফলাফল। ইলিয়াস শাহী বংশের আমলে যে সমস্ত সাহিত্যগুলো, হোসেন শাহী বংশের আমলে রাজনৈতিক সাংস্কৃতিক পরিচয় এবং সেই সময়ে রচিত যে সমস্ত সাহিত্যগুলো হোসেন শাহী বংশে। প্রাচীন বাংলার অর্থনৈতিক ভিত্তি কেমন ছিল। এই হচ্ছে মডিউল 1 থেকে 15 নাম্বারের জন্য। মডিউল 2 থেকে দেখো, তোমাদের সিলেবাসটা খুব ভালো করে দেখো। সিলেবাসটা তো পুরো হিউজ টেনে দিয়েছে, খুব ভালো করে দেখো সিলেবাসটা। এখানে বলছে যে মডিউল 1-এর কথাই ধরি, বাংলার সমাজ কাঠামো, অর্থনৈতিক ভিত্তি এবং প্রাচীন মধ্যযুগের সাহিত্যে তার প্রতিফলন। মানে বুঝতেই পারছো, পুরো বাংলার সমাজ কাঠামোটা, মানে সমগ্র বাংলার সমাজ কাঠামো, মানে হিন্দু রাজবংশ থেকে মুসলিম রাজবংশ পর্যন্ত পুরোটাই দিয়ে দিয়েছে। এবং তুর্কি আক্রমণ তার পরবর্তী, বুঝতেই পারছো ব্যাপারটা। মডেল 2-তেও তাই, চৈতন্য যুগের আন্দোলন, অর্থাৎ চৈতন্য আন্দোলন, ভক্তি আন্দোলন এবং বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব আন্দোলন, মঙ্গল কাব্য এবং মঙ্গল কাব্যের সঙ্গে দেখো সমকালীন অন্যান্য সাহিত্যে বাংলার আর্থসামাজিক চিত্র। সমকালীন অর্থাৎ মঙ্গল কাব্য এবং অন্যান্য মঙ্গল কাব্য এবং অন্যান্য সাহিত্যগুলোতে, ভালো করে বোঝো, অন্যান্য সাহিত্য বলতে মধ্যযুগে আরও সাহিত্য রয়েছে, মানে অন্যান্য মঙ্গল কাব্য যেমন রয়েছে, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, প্রণয়মূলক আখ্যান কাব্য, হিউজ সাহিত্য রয়েছে। সমস্ত সাহিত্যগুলো বা অনুবাদ সাহিত্য, সমস্ত
সাহিত্যগুলোই নিয়ে নিয়েছে, অর্থাৎ মঙ্গল কাব্য ও সমকালীন অন্যান্য সাহিত্যে বাংলার আর্থসামাজিক চিত্র, মানে সমস্ত মধ্যযুগের সাহিত্যগুলোর আর্থসামাজিক চিত্রগুলো পড়তে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? সুফি আন্দোলন ও বাংলা সুফি সাহিত্য, মানে হিউজ পুরো সিলেবাসটা টেনে দিয়েছে পুরো একদম। তাহলে এখান থেকে লিখে নাও মডিউল 2 থেকে বাংলার সমাজ সাহিত্যে ও সংস্কৃতিতে চৈতন্যদেবের অবদান। বাংলার সমাজ সাহিত্য সংস্কৃতিতে এগুলো আলাদা করে আসে, আবার একসঙ্গেও আসে। একসঙ্গে দিলেও বাংলার সমাজ সাহিত্যে চৈতন্যদেবের অবদান, বাংলার সংস্কৃতিতে চৈতন্যদেবের অবদান। বাংলার ভক্তি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ভারতের ভক্তি আন্দোলন আবার মেনশন করতে পারে। বাংলার ভক্তি আন্দোলন, চৈতন্য ও ভক্তি আন্দোলন এবং মধ্যযুগের বাংলা সাহিত্যে চৈতন্য আন্দোলনের প্রভাব। চৈতন্য ও ভক্তি আন্দোলন এবং মধ্যযুগের বাংলা সাহিত্যে চৈতন্য আন্দোলনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। মধ্যযুগের সাহিত্য চর্চায় মুসলমানদের অবদান। মধ্যযুগের সাহিত্য চর্চায় মুসলমানদের অবদান। বৈষ্ণব ধর্ম ও বৈষ্ণব সাহিত্যের পরিচয় দাও। বৈষ্ণব ধর্ম ও বৈষ্ণব সাহিত্যের পরিচয় দাও। মঙ্গল কাব্যে প্রতিফলিত সমাজচিত্র, মানে সমস্ত মঙ্গল কাব্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল দিতে হবে। তাহলে মঙ্গল কাব্যে প্রতিফলিত সমাজচিত্র সম্পর্কে আলোচনা করো। মধ্যযুগের বাংলা সাহিত্যে সমাজচিত্র। মধ্যযুগের বাংলা সাহিত্যে তার মানে শুধু মঙ্গল কাব্য নয়, সমগ্র মধ্যযুগ, সেই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে অন্নদামঙ্গল পর্যন্ত শাক্তপদলি সব আসবে। বাংলা সাহিত্যে সুফিবাদের বা সুফি সাহিত্যের প্রভাব। বাংলা সাহিত্যে সুফিবাদের বা সুফি সাহিত্যের প্রভাব। সুফি ভাবনার উদ্ভব ও প্রেক্ষাপট এবং সুফি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। সুফি ভাবনার উদ্ভব ও প্রেক্ষাপট এবং সুফি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। আলাওয়ালের কাব্যে সুফি ধর্মের প্রভাব, এবার মেনশন করতে পারে পদ্মাবতী কাব্যে। পদ্মাবতী কাব্যে সুফিবাদের প্রভাব বা সুফি ধর্মের প্রভাব। তাহলে লিখছো আলাওয়ালের কাব্যে সৈয়দ আলাওয়াল প্রণয়মূলক আখ্যান কাব্য রচয়িতা, রোশন রাজসভার কবি। আলাওয়ালের কাব্যে সুফি ধর্মের প্রভাব বা পদ্মাবতী কাব্যে সুফি ধর্মের প্রভাব। সতী ময়না ও লোরচন্দ্রানী কাব্যে সুফিবাদের প্রভাব, দৌলত কাজী রচিত, এই মুসলমান কবি। তাহলে দৌলত কাজীর কাব্যে সুফি ধর্মের প্রভাব আর সুফিবাদ। ষোড়শ ও সপ্তদশ শতকে বৈষ্ণব সাহিত্য চর্চা। ষোড়শ ও সপ্তদশ শতকে বৈষ্ণব সাহিত্য চর্চা। তারপরে লিখবে প্রাক চৈতন্য ও চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলী, ডিফারেন্স তুলনা করতে হবে। প্রাক চৈতন্য ও চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর তুলনামূলক আলোচনা করো। মঙ্গল কাব্যের উদ্ভবের পটভূমি বিশ্লেষণ করে মনসা ও চণ্ডীর স্বরূপ বিশ্লেষণ করো। মঙ্গল কাব্যের উদ্ভবের পটভূমি বিশ্লেষণ করে মনসা ও চণ্ডীর স্বরূপ বিশ্লেষণ করো। এই দুটো মডিউল থেকে আমি দিয়ে দিলাম, পরবর্তী আমি দিয়ে দেবো, চিন্তা নেই। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। ভালো রেজাল্ট যদি করতে চাও অবশ্যই আমি যেগুলো দিলাম এগুলোই করো, চিন্তা নেই, আমি তো কমিয়ে দেবো, আমি আছি, সঙ্গে থাকবে।